गुड आफ्टरनून स्टूडेंट्स। तो आज के আমরা ক্লাস 12 এর নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। ক্লাস 12 টাকে আমরা পুরোটা কভার করার চেষ্টা করব আমাদের এই কোর্সে। তো বেসিক্যালি আমরা 12 এর একদম খুব বেসিক থেকে শুরু করব, একদম ক্লাস 11 এর প্রি রিকুইজিশন যেগুলো আছে আমাদের সিলেবাসে যা ছিল কিছু কিছু জিনিস আমরা কালেক্ট করে আমরা 12টাকে পুরোটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা ক্লাস 12 এর আমাদের বেসিক সিলেবাসটা কি সেটা যদি আমরা দেখি, তো আমাদের 12 এর সিলেবাসটা শুরু হয়েছে রিলেশনস ফাংশন। ফার্স্টে আমাদের রয়েছে ইউনিট 1 এ রিলেশন অ্যান্ড ফাংশনস রয়েছে। ইউনিট 2 তে রয়েছে অ্যালজেব্রা পোরশনটা, যেখানে আমাদের পুরো ম্যাট্রিক্স রয়েছে, ডিটারমিনেন্ট রয়েছে। আর কি রয়েছে ইউনিট 3 তে আমাদের যে পোরশনটা রয়েছে সেটা হচ্ছে পুরো ক্যালকুলাস পোরশনটা আমাদের ইউনিট 3 তে রয়েছে। ইউনিট 3 তে আমাদের পুরো ক্যালকুলাস পোরশনটা রয়েছে, আমাদের ক্যালকুলাস পোরশনটা রয়েছে, কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি, এখানে আমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের পুরো পার্টটা রয়েছে। অ্যান্ড ইউনিট ক্যালকুলাস পোরশনে আরও রয়েছে অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ, যেখানে আমাদের ম্যাক্সিমা মিনিমা ট্যানজেন্ট নর্মাল এইগুলো পুরো ব্যাপারটা রয়েছে। আর ইউনিট 4 এ রয়েছে আমাদের যেটা হচ্ছে প্রবাবিলিটি। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। তো এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস, ঠিক? তো সিলেবাসটা তো আমরা দেখলাম। তো আমাদের এখন আমরা তো সিলেবাসটা পুরোটা দেখেছি। তো আমরা আজকে বেসিক টপিক থেকে শুরু করব। বেসিক আমরা প্রি রিকুইজিশন যা বেসিক আমাদের যেসব জিনিসগুলো ছিল সেখান থেকে আমরা স্টার্ট করব আজকের আমাদের এই ক্লাসটা। তো আমরা অলরেডি 11-এ কিছুটা পড়ে এসেছি, আমরা সেট রিলেশনস কিছুটা পড়ে এসেছি অলরেডি 11-এ, ক্লাস 11-এ। তো আমরা বেসিক সেটটা দিয়েই শুরু করে আমরা আস্তে আস্তে রিলেশনের দিকে এগোবো, ঠিক আছে? আমরা বেসিক সেট থিওরিটা স্টার্ট করব প্রথম থেকে, তারপর বেসিক সেট থিওরির পরে আমরা সেখান থেকে সে রিলেশনে যাব এবং আরও ফার্দার এগোনোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যদি স্টার্ট করি প্রথমে, ওই সবাই আমরা জানি সেট, আমরা সবাই জানি সেট থিওরি। সেট এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত, আগেও আমরা দেখেছি সেট কি জিনিস, এই টার্মটার সাথে সবাই আমরা পরিচিত, রাইট? তো সবাই আমরা সেট কি জিনিস কথাটা জানি, সেট কথাটা জানি। যে ধরো তোমাদের স্টুডেন্ট, আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট বসে রয়েছে, তো আমরা সেই ক্লাসটাকে বলছি এ সেকশন, বি সেকশন, সি সেকশন, এরকম একটা সেকশন হিসাবে নাম দিচ্ছি যে আমাদের এ সেকশনের সমস্ত স্টুডেন্ট। তো তাদের আমি একটা কালেকশন নিচ্ছি যে আমার ক্লাস 12-এর এ সেকশনের সমস্ত স্টুডেন্টের কালেকশন। সেই কালেকশনটাকে আমরা কি কালেকশন বলি? একটা কালেকশন অফ সেট। কাদের কালেকশন? যে কালেকশন অফ স্টুডেন্ট ইন এ সেকশন, রাইট? কালেকশন অফ স্টুডেন্ট ইন এ সেকশন। সো কালেকশন, সেট মানে কি আমরা বলছি না, একটা কালেকশন। এবার কালেকশনটা কেমন কালেকশন হবে সেটা আমাদের দেখা দরকার। তো আমরা সেই কিরকম কালেকশন দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে হ্যাঁ, সেট একটা কালেকশন ছিল, সেই কালেকশনটা ছিল ওয়েল ডিফাইন কালেকশন। ওয়েল ডিফাইন কালেকশন কথার অর্থ কি ছিল? ওয়েল ডিফাইন কালেকশন ছিল। ওয়েল ডিফাইন কথার অর্থ কি ছিল? ওয়েল ডিফাইন কথার অর্থ এরকমই ছিল যে আমরা কালেকশনটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারি। মানে আমি তোমাকে বলছি যে হ্যাঁ, আমার এ সেকশনের সমস্ত স্টুডেন্ট, তাদের যে গ্রুপটা, সেইটাকে নিয়ে আমি একটা কালেকশন তৈরি করছি। এ সেকশনের এক নাম্বার, রোল 1, রোল 2, রোল 3, রোল 4, এরকম করে আমি সমস্ত স্টুডেন্ট অফ সেকশন এ
ব্র্যাকেটে ক্লাস 12 ধরো, ক্লাস 12। তো ক্লাস 12 এর সেকশন এ স্টুডেন্টের কালেকশনটাকে নিচ্ছি। তো এই যে কালেকশনটা, এই কালেকশনটা তো একটা সেট। আমি তো স্টুডেন্টগুলোকে আরবিটারিলি চুজ করছি, কালেক্ট করছি আরবিটারিলি, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কালেক্ট করার চেষ্টা করছি না। তো এটা একটা কালেকশন। তো এই কালেকশনটা আমরা কি কালেকশন বলছি? ওয়েল ডিফাইন্ড কালেকশন বলছি। খুব ভালো কথা। শুধু ওয়েল ডিফাইন্ডই এনাফ? ওয়েল ডিফাইন ছাড়া আর কি? তো কালেকশন তো দেখলাম এবং কালেকশনটাকে ওয়েল ডিফাইন্ডও বললাম। কালেকশন এবার তাহলে এই কালেকশনটা কি কোনো অর্ডার রয়েছে? আমি সমস্ত স্টুডেন্টকে কালেক্ট করছি, এই সমস্ত স্টুডেন্টকে যে কালেক্টটা করছি আমি আরবিটারিলি কালেক্ট করতে পারি। আমি এক রোলকে আগে কালেক্ট করব, তারপরেই 2কে কালেক্ট করব, তারপরেই 3কে কালেক্ট করব, এমন তো কোনো ব্যাপার নেই। আমি রোল 1কে আগে কালেক্ট করলাম, রোল 7কে আমি তারপরে কালেক্ট করলাম, রোল 11কে তারপর কালেক্ট করলাম। এইভাবে যদি আমি কালেকশনটা করি তাহলে কি আমার সমস্যা আছে কিছু? কোনো সমস্যাই নেই কালেকশনটাতে। তাহলে সেটটা কি তাহলে হলো? ওয়েল ডিফাইন কালেকশন, তার সাথে কি একটা যুক্ত হলো যে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা সেটের তাহলে আলটিমেট যদি ডেফিনেশনটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? যে সেট হচ্ছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড। এই স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট এক একটাকে, তাদেরকে আমরা এক একটা অবজেক্ট বা এক একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করতে পারি। তাহলে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। তাহলে এইভাবে আমরা একটা সেটকে ডিফাইন করতে পারছি যে দিস সেট ইজ এ কালেকশন। কিরকম কালেকশন? না একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন, তার সাথে কি না এটার অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হবে, রাইট? ঠিক। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সেট। তো সেট তো বললাম, খুব ভালো কথা। তার মানে আমরা সেটকে দেখলাম, সেটের ডেফিনেশন দেখলাম। তো আমরা সেটকে কিভাবে নোট করব? যে আমরা একটা সেটকে বলবো যে আমি বলছিলাম যে কালেকশন অফ অল স্টুডেন্ট, কালেকশন of all students in section A of class 12। এই যে কালেকশনটাকে বলছি, এই কালেকশনটাকে কি আমি বারবার এইভাবে লিখবো যে কালেকশন অফ অল স্টুডেন্ট অফ সেকশন ইন ক্লাস সেকশন এ অফ ক্লাস 12? এরকম করে বারবার আমি লিখবো নাকি সেই কালেকশনটাকে? বারবার লিখবো না তো। তো সেইটাকে আমরা একটা নোটেশন দিয়ে নাম দেব। ক্যাপিটাল এ একটা নোটেশন দিলাম, বা ক্যাপিটাল এস একটা নোটেশন দিলাম। তো আমরা তাহলে যে কালেকশনটা আমরা পাচ্ছি সেই কালেকশনটাকে আমরা একটা সিম্বল, একটা ক্যাপিটাল নোটেশন দিয়ে ডিনোট করব। এস, এস হচ্ছে একটা সিম্বল কালেকশন। সেই কালেকশনটাকে আমি নোট করলাম ক্যাপিটাল সিম্বল দিয়ে, রাইট? তো এইভাবে আমরা সেটকে, বা এ আমার একটা কালেকশন। ধরো আমি বললাম তোমাদেরকে যে সেট অফ সাম কালেকশন অফ সাম নাম্বার, সেরকম করে আমি বললাম। ধরো সাপোজ এ ইকুয়াল টু কালেকশন অফ সাম নাম্বার 1 2 3 4 5, এরকম করে আমরা কিছু নাম্বারের কালেকশনকে দেখাচ্ছি। তো দিস ইজ আ কালেকশন। তো সেই কালেকশনটাকে আমরা কি ক্যাপিটাল এ দিয়ে নোট করলাম। তো এইভাবে বিভিন্ন কালেকশনকে আমি ডিফাইন করছি অ্যাজ এ সেট, রাইট? তো আমরা এগুলো অলরেডি ক্লাস 11-এ দেখেছি, তাই জন্য আমরা আর
বেশি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে রিকল করালাম যে আমরা সেট কি দেখলাম, সেটের ডেফিনেশন কি দেখেছিলাম, যে সেট একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন যেখানে কোনো অর্ডারের উপর যেটা ডিপেন্ড করে না, যেটা একটা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, আর কি না সেটাকে আমরা একটা ক্যাপিটাল নোটেশন দিয়ে ডিনোট করে থাকি, রাইট? এটুকু আমরা এই জাস্ট এই জিনিসগুলো আমরা অলরেডি ক্লাস 11-এ দেখেছি, যে এবার যে আমরা সেটকে কিভাবে বলি। ধরো এখানে আমরা এ সেটটাকে দেখিয়েছি, এ সেটের এলিমেন্টগুলো 1 2 3 4 5 6, তাহলে আমি লিখতে পারি তো 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ, 2 একটা এলিমেন্ট, 1 একটা এলিমেন্ট। ধরো আমি লিখতে পারি এই সেটটাকে ডিফাইন করছি, কালেকশন অফ অল স্টুডেন্ট অফ সেকশন এ ইন ক্লাস 12, এই সেটটাকে ধরো আমি এস দিয়ে ডিফাইন করলাম, তো আমি লিখতে পারি রোল 1 belongs to the set S, এভাবে লিখতে পারি আমি লিখতে পারি roll 1 belongs to this set S, roll 2 belongs to this set S, এভাবে তো আমরা লিখতে পারি, তাই না? তো মানে আমি সেটের এলিমেন্টগুলোকে আমি সেটের ভেতরে আছে, মানে সেটের এলিমেন্টগুলো তো সেটের ভেতরে থাকে, এবার সেই এলিমেন্টগুলোকে আমরা এইভাবে নোট করি যে সামথিং, ধরো সেটের এলিমেন্ট, ধরো তুমি একটা স্টুডেন্ট, তুমি ধরো এই রুমটায় বসে আছো, তুমি তাহলে কি এই রুমে বিলং করছো, সেটাকে আমি দেখাচ্ছি যে হ্যাঁ দিস স্টুডেন্ট বিলংস টু দিস রুম, রাইট? দিস স্টুডেন্টস বিলংস, দিস ওয়ান ইজ বিলংস টু দিস সেট এ, this roll 1 belongs to this set S, this roll 2 belongs to this set S, clear? দেখো এই অবধি সবার ক্লিয়ার কিনা বলো? ওকে, তাহলে আমরা কি দেখলাম? সেটের ডেফিনেশন দেখলাম, সেটের কিছু পার্টিকুলার এক্সাম্পল দেখলাম, সেটকে কিভাবে নোট করতে হয় সেটাও দেখলাম, এবং সেটের এলিমেন্টগুলো যে সেটের লাই করছে, সেটের মধ্যে আছে, সেটা কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে? এরপরে আমরা যদি বলি একটা সেট, ধরো সাপোজ বললাম যে একটা সেট এ সেটের মধ্যে, ধরো এ সেটের এলিমেন্টগুলো আমি ধরলাম এ ই আই ও ইউ, এই সেটের এলিমেন্টগুলো ধরো এই সেটে 5টা এলিমেন্ট আছে, রাইট? এইগুলো এক একটা অবজেক্ট আর এক একটা এলিমেন্ট অফ দিস সেট আমি বলতে পারি, রাইট? তো এই সেটে ধরো আমি বলছি 5টা এলিমেন্ট আছে, তাহলে এই যে 5টা এলিমেন্ট আছে এই সেট এতে, তো আমি তখন এই জিনিসটাকে বলতে পারি কি, এ সেটের কার্ডিনালিটি 5, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সেট এ, মানে একটা সেটে যতগুলো এলিমেন্টস আছে সেই নাম্বার অফ এলিমেন্টস গুলোকে এ সেটের, মানে ধরো যে কোনো সেট এ আমি এখানে ডিফাইন করেছি যে এ একটা সেট, যে সেটে এই এলিমেন্ট আছে, ধরো বি আর একটা সেট আমি ডিফাইন করছি, ধরো সাপোজ 1 2 3 4 5 6, তো এই বি সেটে কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6টা, তাহলে বি সেটের কার্ডিনালিটি 6, মানে নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন দিস সেট, আমার সেটে যতগুলো নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট আছে, উপস্থিত আছে, সেই যে নাম্বারটা, সেই নাম্বারটাকেই বলবো হচ্ছে কার্ডিনালিটি অফ দ্য সেট, দিস সেট, কার্ডিনালিটি অফ যে সেটটা নিয়েছো। ধরো তোমার একটা রুম, ঘরের রুমটার সেটটাকে ধরো আর বললাম, তোমার ঘরের রুমে যতগুলো তোমরা মেম্বার আছো সেই মেম্বারের যদি কালেকশনটার নাম্বারটাকে কাউন্ট করতে চাও, তাহলে সেই রুমের ধরো 6টা বা 7টা মেম্বার আছো, একটা রুম, সেই রুমে ধরো তোমাদের 6টা বা 7টা মেম্বার আছে, তাহলে সেই রুমের কার্ডিনালিটি কত? সেই রুমের কার্ডিনালিটি হচ্ছে 6। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে দেখতে হয় কিভাবে, সেই নাম্বারটাকে কি বলবো, মানে সেটা সেই মানে নাম্বার অফ এলিমেন্টস ইন দিস সেট, আমার যে যতগুলো এলিমেন্ট ওই সেটে আছে সেটাকে আমরা বলবো কার্ডিনালিটি। তাহলে মানে এখানে বলতে পারবো যে কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়াল টু কত হবে? 1 2 3 4 5,
এটাকে আমি এইভাবেও বলতে পারি কার্ডিনালিটি অফ এ ইকুয়াল টু 5, রাইট? বা আমরা এইভাবেও বলতে পারি এর কার্ডিনালিটি ইকুয়াল টু 5। এগুলো সব নোটেশন, আশা করছি তোমরা 11-এ পড়েছো। তো এইভাবে আমরা বলতে পারি। তো এইভাবে আমরা যদি বলি কার্ডিনালিটি অফ বি কত, কার্ডিনালিটি অফ বি হচ্ছে আমার 6, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে, তাই বি এর কার্ডিনালিটি হচ্ছে 6। এ তে 5টা এলিমেন্ট আছে, তাই এর কার্ডিনালিটি হচ্ছে 5, রাইট? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আগে স্লাইডে সব মানে এখানে সব ক্লিয়ার ছিল তো? কার্ডিনাল নাম্বার ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা দেখব যে আমরা সেট তো দেখেছিলাম, সেটে কতগুলো মেম্বার আছে সেটাও দেখলাম, সেই মেম্বারগুলো কিভাবে সেটে লাই করে সেটা কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম। এখন আমরা যেটা দেখব যে সেট কিরকম টাইপের হয়। আমি তো সেটের কিছু এক্সাম্পল দেখলাম, খুব ভালো কথা, তো কিন্তু সেট কত ধরনের হয় সেটাও তো দেখা দরকার আমাদের। তো আমরা যদি সেটের টাইপ দেখি, আমরা যদি টাইপটা দেখি, টাইপস অফ দ্য সেট, ঠিক আছে? তো সেটের টাইপ যদি আমরা দেখতে যাই, কি রকম দেখব যে আমাদের সেটের কতগুলো টাইপ রয়েছে। তো সেই টাইপকে দেখতে গেলে আমরা দেখব আমাদের কাছে দুটো টাইপই আছে। ফার্স্ট টাইপটা হচ্ছে আমার ফাইনাইট, আর সেকেন্ড টাইপটা হচ্ছে আমার ইনফাইনাইট। আমি দুটো টাইপের সেট দেখতে পাই, একটা হচ্ছে ফাইনাইট সেট আর একটা হচ্ছে ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট মানে এটা কি? আমার একটা সেটে মানে আমার এই দুটো টাইপই হলো কেন? আমার প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমার এই দুটো টাইপই আমি বলছি কেন? আরো তো অনেক টাইপে আমি ভাগ করতে পারতাম। দেখো, এই দুটো টাইপের মধ্যে সমস্ত টাইপগুলো কভার হয়ে যাবে। আমি ফাইনাইটের মধ্যে আমার কাউন্ট করা যায় এমন সব সেটগুলোকে ঢুকিয়ে দিতে পারছি। ফাইনাইট অর্থাৎ কি? যার এলিমেন্টগুলো আমার কাউন্ট করতে পারছি, দিয়ে একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, যে হ্যাঁ আমার রুমে এতগুলো মেম্বার আছে, আমি তাদেরকে কাউন্ট করতে পারছি। দিস ইজ আ ফাইনাইট সেট। কিন্তু যদি আমি এমন কিছু এলিমেন্ট থাকলো যেখানে এলিমেন্টের কাউন্ট করতে গিয়ে আমি আর পারলাম না, আমি কোনো শেষে বাউন্ডারি পেলাম না তার, তখন সেই সেটটা কি হয়ে যায়? ইনফাইনাইট সেট। বেসিক্যালি ফাইনাইট সেট কথাটা যখন বলছি, তার ফাইনাইট কথাটা যখন বলছি, ফাইনাইট সেট কথাটা বলছি মানে আমরা ফাইনাইট সেট আমরা এত এর আগের স্লাইডে কি দেখলাম? আগে দেখলাম যে আমরা সেটের কার্ডিনালিটিকে লিখি এভাবে, তাই তো? যে কার্ডিনালিটি অফ দ্য এ ইকুয়াল টু 5। তো আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ফাইনাইট সেটের কার্ডিনালিটি কত, তোমরা কি বলবে? ধরো একটা ফাইনাইট সেট, ধরো আমি ফাইনাইট সেটটাকে এক্স দিয়ে ডিনোট করছি, তো এক্স সেটের কার্ডিনালিটি কত? অবশ্যই লেস দ্যান ইনফাইনাইট, রাইট? এই যে আমি তোমাকে একটা ফাইনাইট সেট দিলাম, তার কার্ডিনালিটি কি হবে? অবশ্যই ইনফিনিটির থেকে ছোট কিছু একটা হবে, ইনফিনিটি হবে না। যদি ইনফিনিটি হয়ে যেত তখন সেটা ইনফাইনাইট সেট হয়ে যেত। তাহলে আমি একটা ইনফাইনাইট সেটকে আমি ধরো ওয়াই ধরলাম, তো ওয়াই এর কার্ডিনালিটি কত? অবশ্যই ইনফাইনাইট। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, যে আমার ফাইনাইট সেটের কার্ডিনালিটি সবসময় ইনফিনিটির থেকে ছোট হবে। মানে ফাইনাইট সেটে যে নাম্বার অফ এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্টসের কাউন্টসটা অবশ্যই ইনফাইনাইটের থেকে ছোট হবে। মানে কখনো ও ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে না, কিন্তু ইনফাইনাইট সেটের কার্ডিনালিটি সবসময় সে ইনফাইনাইট, রাইট? তো
তো আমি ধরো ফাইনাইট সেটের এক্সাম্পল যদি কিছু জানতে চাও তাও বলতে পারি 1 নাম্বার যে a set of English alphabets, right? So a set of letters in English alphabet এটা অবশ্যই কাউন্টেবল, যে আমার ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার আছে সেটা আমি অবশ্যই কাউন্ট করতে পারছি। ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার আছে আমি অবশ্যই কাউন্ট করতে পারছি, রাইট? তো এটা অবশ্যই কাউন্টেবল সেট একটা। আর কি মানে আমি কাউন্ট করতে পারছি, অর্থাৎ ফাইনাইট, যে আমার হ্যাঁ A to Z আমার কতগুলো লেটার আছে আমি এটা কাউন্ট করতে পারি। তারপর বললে ধরো সেট অফ সোলজার্স ইন ইন্ডিয়ান আর্মি, এটাও একটা কাউন্ট করার বিষয়, এটাও আমি কাউন্ট করতে পারি, ঠিক? আরও একটা ভালো ফাইনাইট সেট বলতে পারবে কেউ? আরও একটা ভালো ফাইনাইট সেট কেউ বলতে পারবে? ফাইনাইট সেট, আর একটা ভালো ফাইনাইট সেট। একটু পজ করে ভিডিওটা পজ করে একটু ভাবো তো আর একটা ভালো ফাইনাইট সেট কি হতে পারে, যেটা খুব কমন ফাইনাইট সেট। আমরা নাল সেট বা এমটি সেট পড়ে এসেছি প্রিভিয়াস ক্লাসে, নাল সেট অর এমটি সেট। নাল সেট এটার এলিমেন্ট কি আছে? দিস ইজ অলসো ফাইনাইট সেট। আমার কাছে কোনো এলিমেন্টই নেই, ফাঁকা, শূন্য, কিচ্ছু নেই, তাহলে এটা একটা ফাইনাইট সেট। দিস ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম্পল অফ দ্য ফাইনাইট সেট, রাইট? তো আরো কি এক্সাম্পল দিতে পারি আমরা? আরেকটা খুব ভালো এক্সাম্পল আছে, কি বলতে পারি বলো তো? ধরো মানে একটা ধরো তুমি নিজে একটা রুমে একা বসে আছো, আর কেউ নেই, তোমাকে নিয়েই তো একটা সেট তৈরি হতে পারে, সেই সেটটাকে আমরা কি বলবো? সিঙ্গেলটন সেট, রাইট? তো আরেকটা খুব ভালো এক্সাম্পল আছে, সেটা কি? সিঙ্গেলটন সেট। আমি নোট করব কিভাবে? এইভাবে ধরো সাপোজ এই এলিমেন্টটা, এই যে একটা একটা এলিমেন্ট ধরো রুমে বসে আছে ফাঁকা, তো এটাকে আমি একটা সিঙ্গেলটন সেট বললাম। বা ধরো 1 একটা এলিমেন্ট, এটা ঘরে বসে আছে ফাঁকা, এটাকে একটা সিঙ্গেলটন সেট বলবো। তাহলে এগুলো সবই ফাইনাইট সেট, তাই তো? মানে নাল সেট, সিঙ্গেলটন সেট, এভরি সেট, এই টাইপের সমস্ত সেটগুলোই কি না একটা ফাইনাইট সেট। তার মানে এদের কার্ডিনালিটি কখনো ইনফিনিটি হতে পারে না, অবশ্যই সেই ফাইনাইট সেটগুলোর কার্ডিনালিটি ইজ লেস দ্যান ইনফাইনাইট। ব্যাপারটা বোঝা গেল? যদি এখন তাহলে এবার আমি যদি ইনফাইনাইট সেট বলতে চাই, তাহলে ইনফাইনাইট সেটের মধ্যে কাদেরকে আমি ঢোকাতে পারবো? ইনফাইনাইট সেট যদি বলতে চাই, ইনফাইনাইট সেটের মধ্যে আমি কাদেরকে ঢোকাতে পারবো? ধরো আমি একটা প্লেন নিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম টাইপের একটা প্লেন নিলাম। এই প্লেনে দেখো অসংখ্য পয়েন্ট আছে, তাই না? এই প্লেনে দেখো অসংখ্য পয়েন্ট আছে, এদেরকে কাউন্ট করতে পারবে? তুমি কাউন্ট করে শেষ করতে পারবে? মানে অসংখ্য পয়েন্ট, মানে ইনফাইনাইট মেনি পয়েন্টস। ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে এই প্লেনে, তুমি এদেরকে কাউন্ট করে শেষ করতে পারবে? তাহলে আমি যদি বলি এ সেট অফ অল পয়েন্টস ইন প্লেন, তাহলে এটা একটা ইনফাইনাইট সেট হবে না? এ সেট অফ অল পয়েন্টস ইন
আ প্লেন, এটা কি, এটা একটা ইনফাইনাইট সেট হবে না? যদি একটা প্লেনের সমস্ত পয়েন্টকে তুমি ক্যালকুলেট করতে যাও, কোনোদিন সম্ভব? সে তো মাথার চুল কাউন্ট করার মতো হয়ে গেল ব্যাপারটা। মাথার চুলকে কিভাবে কাউন্ট করব? তো এটা একটা ইনফাইনাইট সেট, রাইট? তো এটা একটা ইনফাইনাইট সেট। আর কি ইনফাইনাইট সেট হতে পারে? ধরো এরকম আমি একটা সেট বলছি, অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, এগুলো তো অফকোর্স ইনফাইনাইট সেট। এই ন্যাচারাল নাম্বারের সেটকে যদি তুমি নোট করো, হোল নাম্বারের সেটকে যদি দেখো, ইন্টিজারের সেটকে যদি দেখো, রেশনাল নাম্বারের সেটকে যদি দেখো, এই সব সেট তো ইনফাইনাইট সেট। এ তো নিঃসন্দেহে, এ নিয়ে ভাবার কোনো গল্পই নেই। এই সমস্ত সেটগুলো তো একটা ইনফাইনাইট সেট। এটা তো খুব ট্রিভিয়াল সেট এখন আমাদের কাছে, ঠিক? তো এগুলো তো আমরা অলরেডি দেখে এসেছি 11-এ, কিভাবে ন্যাচারাল নাম্বারের সেট ইনফাইনাইট সেট হলো, কিভাবে হোল নাম্বারের সেট ইনফাইনাইট সেট হলো, কিভাবে ইন্টিজারের সেট একটা ইনফাইনাইট সেট হলো, কিভাবে রেশনাল নাম্বারের সেট একটা ইনফাইনাইট সেট হলো। এগুলো তো আমরা অলরেডি দেখে এসেছি। তো আমরা এগুলো নিয়ে ডিটেলসে যাব না। আমাদের মেন টার্গেট হচ্ছে ক্লাস 12-এর সিলেবাসটাকে ফোকাস করা। তো আমরা আস্তে আস্তে রিলেশনের দিকে ঢুকতে হবে। তো আমি জাস্ট আমার 11-এর যে জিনিসপত্রগুলো একটু আমার দরকার রয়েছে, যেগুলো আমার একটু মানে জানা দরকার, বেসিক জিনিসপত্র, সেইগুলো আমরা একটু জাস্ট এখানে আলোচনা করে নেওয়ার চেষ্টা করছি। তো আরেকটা ইনফাইনাইট সেট আমরা কি লিখতে পারি বলো? ধরো এক্স একটা সেট লিখছি। এক্স সেটটাকে আমি এভাবে লিখতে পারি কি, যে এক্স such that x belongs to R and x এর আমি একটা ধরো সাপোজ রেঞ্জ দিয়ে দিলাম, and 0x লাই করছে কার মধ্যে বলো দেখি, কার মধ্যে লাই করছে? 0 থেকে 0.001 এর মধ্যে লাই করছে। ধরো সাপোজ এরকম আমি একটা সেট ডিফাইন করলাম, x such that x belongs to R and x লাই করছে 0 থেকে 0.1111 এর মধ্যে। এই সেটটা কি ফাইনাইট সেট হবে কোনোদিন? 0 থেকে 0.0001 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি নাম্বারস আছে, তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। আমি এক্সট্রা রিয়েল নাম্বার থেকে নিয়েছি ওই জন্য। আচ্ছা, রিয়েল নাম্বারের সেটটাও কিন্তু একটা ইনফাইনাইট সেট। মানে রিয়েল নাম্বার বেসিক্যালি আমার কিছুই না, আর হচ্ছে আমার বেসিক্যালি রেশনাল কিউ আর ইরেশনালের ইউনিয়ন। ইরেশনালকে কিউ কমপ্লিমেন্ট দিয়ে লিখি, তো রেশনাল আর ইরেশনালের ইউনিয়ন। রিয়েল বলে আলাদা কোনো নাম্বার কিন্তু আমার এই নাম্বার লাইন এক্সিস্ট করে না। মানে আর বলতে রিয়েল বলতে আমি শুধু এটুকুই জানি, রেশনাল আর সঙ্গে ইরেশনালের ইউনিয়ন। মানে এই রেশনাল আর ইরেশনাল গুলোকে যদি আমি একসাথে নিয়ে নিই, তাদের ইউনিয়ন করে দিই, তাহলেই আমি যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে রিয়েল। আমার রিয়েল লাইনের মধ্যে আলাদা করে রিয়েল নাম্বার বলে আর কোনো নাম্বার কিন্তু আমার কাছে নেই। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার কিছু টাইপস অফ সেট ছিল। ফাইনাইট সেট দেখলাম, ইনফাইনাইট সেট দেখলাম। এরপরে আরেকটা জিনিসও আমরা খুব বেশি করে আমরা দেখতে পেতাম, যে কি জিনিস দেখতে পেতাম বলো? আমরা দেখতে পেতাম ইকুইভ্যালেন্ট সেট অ্যান্ড ইকুয়াল সেট। এই দুটো জিনিস খুব দেখতাম। একটা ইকুইভ্যালেন্ট সেট দেখতাম আর একটা ইকুয়াল সেট দেখতাম। এই দুটো জিনিস খুব দেখতে পেতাম আমরা, তাই তো? ইকুইভ্যালেন্ট সেট আর ইকুয়াল সেটের মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবে? আমরা এই দুটো জিনিস খুব দেখতাম, যে ইকুইভ্যালেন্ট সেট আর ইকুয়াল সেট, যে এই মানে হ্যাঁ হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট সেট অ্যান্ড হোয়াট ইজ ইকুয়াল সেট। ইকুইভ্যালেন্ট আর ইকুয়ালের মধ্যে পার্থক্য কি? তো এখানেও সেই কার্ডিনালিটি ব্যাপারটাই চলে আসছে। কিরকম ভাবে?
যে ধরো এ একটা সেট তোমাকে দেওয়া হয়েছে আর বি আর একটা সেট দেওয়া হয়েছে তোমাকে, এদেরকে ইকুইভ্যালেন্ট তখনই বলবো যদি এদের কার্ডিনালিটিটা সমান হয়। মানে এখানেও যা নাম্বার অফ এলিমেন্ট থাকবে এখানেও সেই নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। মানে এতে ধরো 5টা এলিমেন্ট আছে, এ ধরো একটা সেট, এ সেটে ধরো আছে 1 2 3 4 5, আর একটা বি সেট দিলাম তোমাকে, সেখানে ধরো আছে 6 7 8 9 10। দেখো এখানেও কটা মেম্বার 1 2 3 4 5, এখানেও কটা মেম্বার 1 2 3 4 5, তাহলে এদের কার্ডিনালিটি কত হবে 5। এর কার্ডিনালিটি কত 5, কারণ এইতে 5টা এলিমেন্ট আছে। বি এর কার্ডিনালিটি কত 5, কারণ বি তে কটা এলিমেন্ট আছে 5টা এলিমেন্ট আছে। তাই জন্য যখন এ আর বি এর কার্ডিনালিটিটা সমান তখন ওই সেটটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট, নট ইকুয়াল। ইকুয়াল নয়, কিন্তু আমি ইকুইভ্যালেন্ট বলতে পারবো যদি তাদের কার্ডিনালিটিটা সমান হয়ে যায়। এ আর বি যদি সমান হয়ে যায়, এ আর বি এর কার্ডিনালিটি যদি সমান হয়ে যায়, যে নাম্বার অফ এলিমেন্ট যতগুলো এলিমেন্ট এতে আছে ততগুলো এলিমেন্টই যদি বিতে থাকে, তাহলে সেই সেটটাকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বলতে পারবো, নট ইকুয়াল। ইকুয়াল কখন বলবো, ধরো এ একটা সেট, এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4 5, বি সেটেও ধরো সেম এলিমেন্ট গুলোই যদি থাকে 1 2 3 4 5, তবে আমি এ আর বি কে বলবো ইকুয়াল সেট। কেন বলছি, শুধু তাদের কার্ডিনালিটি যে সমান তা নয়, কিন্তু তাদের প্রত্যেকটা এলিমেন্টও সমান। এতে যা যা এলিমেন্ট আছে বিতে তাই তাই এলিমেন্ট গুলোই রয়েছে। তাই জন্য এ আর বি কে আমরা তখন তাহলে কি বলবো, ইকুয়াল সেট বলবো। কেন বলছি না, প্রত্যেকটা এলিমেন্টই সমান, এতে যা যা এলিমেন্ট আছে বিতে সেম সেম এলিমেন্ট আছে। ধরো এই 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 তোমার দুটো বুক সেলফ, এবার বুক সেলফের এই বুক সেলফে যা যা বই আছে ওই বুক সেলফেও সেম সেম বই আছে, তো ওই বুক সেলফের সেটটাকে তুমি ধরো বুক সেলফ 1 আর ওই B1 আর ওই বুক সেলফটাকে ধরো B2 ধরলে, তাহলে B1 আর B2 আর হচ্ছে ইকুয়াল সেট। বোঝা গেছে? তাহলে আমরা আরেকটা নতুন জিনিস দেখলাম, ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। আরেকটা কি জিনিস দরকার রয়েছে, যে সেট তো আমরা দেখলাম স্যার, তাহলে সেটের থেকে একটা সব সময় তোমার কাছে যে একটা বড় বড় সেট থাকবে, সেই সেটগুলো নিয়েই যে সব সময় কাজ করবে এমন তো হয় না। তো আমাকে কিছু উপায় বের করতে হবে। এত বড় বড় সেটগুলো নিয়ে সব সময় কাজ করব, এটা কেমন একটা ভালো দেখায় না। তাহলে ঠিক আছে, ওই সেটগুলোর আরেকটা ছোট ছোট কিছু পার্টিশন টাইপ বের করো, দিয়ে আর একটা সেট তৈরি করো। বললো ঠিক আছে, সেট তো আমার কাছে ছিল, তার থেকে আরো ছোট ছোট কিছু পার্টিশন টাইপ বের করে আরো ছোট ছোট একটা সেট তৈরি করো। বললো ঠিক আছে, সেই সেটগুলোকে আমরা তাহলে কি বলবো, সাবসেট বলবো। তাহলে সেট আমার কাছে তো ছিল, খুব ভালো কথা। সেট থেকে আমরা আরেকটা সাবসেট কিভাবে পাবো সেটাকে আমার দেখার দরকার এবার। তাহলে সেট তো একটা বড় জিনিস, সেই বড় একটা বড় ধরো একটা জিনিস ছিল, যে এতে অনেক এলিমেন্ট নিয়ে একটা বড় একটা সেট ছিল। তো সেখান থেকে আমি জাস্ট একটা কিছু এলিমেন্টকে আলাদা করে নিয়ে নিলাম, দিয়ে আর একটা ছোট কিছু জিনিস তৈরি করার চেষ্টা করলাম, সেটাকে ধরো আমি বললাম বি। দিয়ে তাহলে আমরা কিভাবে দেখবো যে বি সাবসেট অফ এ, এরকম একটা জিনিস দেখার চেষ্টা করি, তাই তো? মানে যদি এটাকে খুব রাফলি যদি বলা হয় তো আমরা এইভাবে বলি। তার মানে কি, সাবসেট জিনিসটা কি দাঁড়ালো? সাবসেট জিনিসটা এরকম দাঁড়ালো যে ধরো তুমি এই রুমটাতে বসে আছো, ধরো তুমি তোমার এই রুমে বসে আছো, তার মানে যদি একটু বর্ডার সেন্সে ভাবো, যদি একটু বড়ভাবে ভাবো,
তুমি তো শুধু রুমটাতে বসে নাও, তুমি বাড়িটাতেই বসে আছো পুরো। এবং তোমার বাড়ির যদি এলিমেন্টগুলোকে ভাবো, বাড়ির অবজেক্টগুলোকে ভাবো, বাড়িতে তো তোমার রুম ছাড়া পাশের রুম, তার পাশের রুম, তার পাশের রুমে আরো মেম্বার রয়েছে, তারা কিন্তু বাড়ির মেম্বার, তারা কিন্তু বাড়ি সেটের মধ্যেকার এলিমেন্ট। আর তুমি কি, তুমি পার্টিকুলার এই রুমটার এলিমেন্ট। ধরো আমি বলছি এক্স একটা এলিমেন্ট, সাপোজ সে ধরো রুমে বসে আছে, মানে ধরো আর এ বসে আছে, তার মানে এক্স আর এ বসে আছে, মানে এক্স তো অবভিয়াসলি বাড়িতেও বসে আছে, তাই না? এক্স আর এ বসে আছে মানে বাড়িতেও বসে আছে। বাড়িটাকে হোম দিয়ে লেখো। তার মানে এক্স যদি আর এ বসে থাকে, এক্স তো অবশ্যই এইচ এ বসে আছে। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করি, যে এইভাবে আমরা লিখতে পারি, যদি ধরো এরকম করে আমরা যদি বলি যে ফর অল এক্স বিলংস টু আর ইমপ্লাই করবে এক্স বিলংস টু এইচ। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা বল, যে আমি যে কোনো আরবিটারি এলিমেন্ট আমি রুম থেকে তুলে নিলাম, যে কোনো আরবিটারি এলিমেন্ট, মানে এই রুমে যা এলিমেন্ট আছে সাপোজ আমি তুলে নিলাম, অবশ্যই সেটাকে আমি যদি তুলে নিই, সে তো অবশ্যই বাড়িতে থাকবে, সে তো বাড়ির এলিমেন্ট তো হবেই। আমি যা এলিমেন্ট আরবিটারি তুলি, সেই জন্য যে কোনো এক্স আমি যদি আর থেকে নিই, সে অবশ্যই হোমে থাকবে, মানে রুম থেকে নিলে সে অবশ্যই, তার মানে কি আরটা অবশ্যই সাবসেট অফ এইচ, রাইট? তো বেসিক্যালি আমি সাবসেটের ডিটেলসে যাচ্ছি না, বেসিক্যালি আমরা সাবসেট মানে কি দেখলাম, একটা লার্জার সেট, সে একটা বড় সেট, আর আমি একটা, সে বড় সেটটা কি না ছোট সেটটাকে নিজের মধ্যে পুরো ঢুকিয়ে নিতে পারছে। যদি আমি ভাবি ন্যাচারাল নাম্বার এন দিয়ে লিখি, আর হোল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। দেখো ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো কি কি হয়, 1 2 3 এরকম করে ডট ডট করে চলতে থাকে। আর হোল নাম্বারের এলিমেন্টগুলো কি হয়, ধরো ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলো কি হয় 1 2 3 4 ডট ডট করে চলতে থাকে। আর অখণ্ড সংখ্যাগুলো কি হয়, হোল নাম্বারগুলো কি হয়, হোল নাম্বারগুলো এরকম ভাবে চলতে থাকে 0 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকে। তাহলে ন্যাচারাল নাম্বারগুলো দেখো পুরোটা ফুললি কন্টেন করে গেছে না হোল নাম্বারের মধ্যে, ন্যাচারাল নাম্বারগুলো হোল নাম্বারের মধ্যে ঢুকে যাচ্ছে না। মানে আমি এভাবে তো দেখাতে পারি ন্যাচারাল নাম্বারটা পুরোপুরি আমার হোল নাম্বারের মধ্যে ঢুকে গেছে। আবার যদি হোল নাম্বারগুলোকে দেখি, দেখবো পুরোপুরি ইন্টিজারের মধ্যে ঢুকে গেছে। ইন্টিজার কিরকম দেখতে হয়, ইন্টিজারগুলো এরকম দেখতে হয়, ধরো ইন্টিজারগুলো কিরকম দেখতে হয়, ইন্টিজারগুলো এরকম দেখতে হয়। ডট 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 করে, ওদিকে আমার এন্ডিং থাকে না কোনো, -3 -2 0 1 2 এরকম করে চলতে থাকে না। ইন্টিজারগুলো তো এরকমই দেখতে হয় না, এরকম দেখতে হয় না ইন্টিজারগুলো। তো দেখো ইন্টিজারগুলো পুরোপুরি হোল নাম্বারকে খেয়ে ফেলছে, তাহলে এরা অবশ্যই এর সাবসেট, আবার এ অবশ্যই এর সাবসেট। মানে সাবসেট ব্যাপারটা কি, মানে সেটের থেকে ছোট একটা কিছু যেটা সেটে ফুললি কন্টেন্ট করতে পারে, যেটা পুরোপুরি সেটের মধ্যে ঢুকে যেতে পারে, সেটাকেই আমরা বলি সাবসেট। ওকে, তো এরকম যদি আমি ভাবি যে সাবসেট মানে তো এরকম আমরা বললাম যে হ্যাঁ একটা জিনিস পুরোপুরি আর একটা জিনিসের মধ্যে ঢুকতে পারে,
কিন্তু আমি যখন আমি সাপোজ যদি বলি যে সাবসেট, তো আমরা বললাম যে একটা সেট যখন আরেকটা সেটের মধ্যে ফুললি ঢুকতে পারে, ধরো এ বি এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে, এ সাবসেট অফ বি বলছি। কোনো সার্টেন কন্ডিশনে এ ইকুয়াল টু বি কি হতে পারে? এমন কোনো কন্ডিশনে কি এ ইকুয়াল টু বি হতেই পারে? মানে তুমি কি তোমার নিজের সাবসেট হতে পারো কখনো? অবশ্যই হতে পারো। তুমি তোমার মধ্যে তো পুরোপুরি কন্টেন্ট করতে পারো। মানে ধরো এই রুমটা তো পুরোপুরি এই রুমের মধ্যে কন্টেন্ট করতেই পারে। ধরো তোমার একটা ছাঁচ রয়েছে, সেই ছাঁচে তুমি তো পুরোপুরি কন্টেন্ট করে যেতে পারো, তুমি পুরোপুরি ঢুকে যেতে পারো। তাহলে মানে একটা সেট, মানে ধরো একটা সেট যদি আমি বলি, এ অবশ্যই নিজের সাবসেট হতেই পারে, এ সাবসেট অফ এ অবশ্যই হতে পারে, ঠিক? এ নিজের সাবসেট হতেই পারে, এর মধ্যে পুরোপুরি ঢোকার রাইট আছেই অবশ্যই। মানে এ ধরো একটা সেট 1 2 3 4, তুমি আরেকটা 1 2 3 4 নাও, সে অবশ্যই তো এর মধ্যে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটা ধরো তুমি 1 2 3 4 নাও, তো এ তো এর মধ্যে ঢুকতে পারবেই অবশ্যই। তার মানে সাবসেট মানে পুরোপুরি ওর মধ্যে ঢুকে যেতেও পারে, অসুবিধা নেই। সেই জন্য আমরা দেখো এখানে সাবসেটের নিচে ইকুয়াল একটা সাইন দিচ্ছি, দেখো মানে সাইনটাকে লক্ষ্য করো ভালো করে, যে এখানে দেখো আমি এখানে একটা ইকুয়াল সাইন দিয়েছি। আইদার এ বি এর মধ্যে পুরোপুরি এ বি এর থেকে বি এর মধ্যে পুরোপুরি ঢুকে আছে, বিতে আরো এক্সট্রা কিছু এলিমেন্ট রয়ে গেছে, অথবা এ ইকুয়াল টু অর এ ইকুয়াল টু বি হয়ে গেছে। তা মানে এই কেসটা আর এই কেসটা দুটো যদি নিয়ে নিই, মানে হয় এটা হতে পারে বা এটা হতে পারে, তাহলে সাবসেটের ক্ষেত্রে আমার এটা দেখা যাচ্ছে। কিন্তু দেখো ন্যাচারাল নাম্বার আর যখন হোল নাম্বার নিয়েছিলে বা ইন্টিজার নিয়েছিলে, তখন দেখো এই ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে একটা এলিমেন্ট তো কম আছে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এখানে তো একটা এলিমেন্ট কম আছে হোল নাম্বারের থেকে, এই জিরোটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। আবার আরেকটা জিনিসও দেখেছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে তো নেগেটিভ নাম্বারগুলোই নেই, ইন্টিজারের ক্ষেত্রে তো নেগেটিভ নাম্বারগুলো আছে কিন্তু হোল নাম্বারে সেটা নেই। তাহলে কি হবে আমার সেখানে আমি কি করব? তখন বললো ঠিক আছে ভালো কথা, তখন বলে তাহলে এরা পুরোপুরি এর মধ্যে ঢুকে যেতে পারছে, কিন্তু কোনো সার্টেন কন্ডিশনে ইকুয়ালিটিটা আসছে না। মানে এই কন্ডিশনটা আমার মানে কোনোভাবেই আমার এই কন্ডিশনটাকে আমি আনতে পারবো না, এই কন্ডিশনটাকে আমি কখনোই লিখতে পারবো না। এই ন্যাচারাল নাম্বার হোল নাম্বারের ক্ষেত্রে ইকুয়ালিটিটা আমরা কখনোই লিখতে পারবো না, আমাকে স্ট্রিক্টলি লিখতে হবে ন্যাচারাল নাম্বার স্ট্রিক্টলি সাবসেট অফ হোল নাম্বার স্ট্রিক্টলি সাবসেট অফ ইন্টিজার। তখন আমি আর এই জিনিসটাকে লিখতে পারবো না। আমি যখন সাবসেট বলছিলাম যে হ্যাঁ আইদার এটা অর ইকুয়াল, আইদার এর মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে অর ইকুয়াল হচ্ছে, কিন্তু যখন এই ইকুয়ালিটিটা থাকছে না, তখন কি আমার কাছে একটাই পসিবিলিটি রইল, এ ধর একটা সেট, বি সেটের মধ্যে পুরোপুরি ঢুকে গেল। তখন ব্যাপারটা হয়ে গেল যে এটা প্রপার সাবসেট। কি বললাম বুঝতে পারলে? তার মানে সাবসেট মে বি এ সাবসেট অফ বি মিনস এ মে বি ইকুয়াল টু বি, মানে এ আমার বি এর সাথে এমন কোনো সার্টেন কন্ডিশন এলো ইকুয়াল হতেই পারে, বাট প্রপার সাবসেট মিনস অবশ্যই পুরোপুরি সে প্রপারলি ওর মধ্যে ঢুকে যাবে। তার মানে সাবসেটকে আমরা কিভাবে দেখলাম? দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে প্রপার সাবসেট, আর একটা দেখলাম ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার মিনস নর্মাল, যেটা আমার ইকুয়ালিটি কন্ডিশনটা আসতেও পারে, কিন্তু প্রপারে ইকুয়ালিটি কন্ডিশন আসবে না।
ক্লিয়ার? প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। তাহলে এরপরে কি? তাহলে এরপরে আরেকটা জিনিস ছিল, সেটাকে আমরা কি বলি? পাওয়ার সেট, রাইট? তো পাওয়ার সেট কি জিনিস ছিল? এরপরে আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি জিনিস ছিল? পাওয়ার সেট ছিল একটা কালেকশন। কার কালেকশন? কালেকশন অফ অল সাবসেট। ঠিক? তো সেই ধরো এ কালেকশন ছিল, কার কালেকশন? এটাও একটা কালেকশন ছিল। কাদের কালেকশন ছিল? কালেকশন অফ অল সাবসেটস। সেই সেটটাকে আমরা পাওয়ার সেট বলতাম, তাই তো? তো আমি পাওয়ার এ একটা সেট যদি নিই, সাপোজ 1 2 3 4 1 2 3 নিলাম, আমাকে সাবসেটটা তৈরি করতে হবে। তো ধরো এ একটা সেট নিলাম 1 2 3, এর সাবসেটগুলো কি কি হতে পারে? প্রথমে একটা ট্রিভিয়াল সাবসেট, সব ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? ফাই বলবো। ফাই সবার সাবসেট হতে পারে। ফাই যে কোনো সেটের মধ্যে ইজিলি ঢুকে যেতে পারে, মানে যে কোনো সেট ও ফাইকে কন্টেন্ট করে নিতেই পারে। তো ফাইকে আমরা ট্রিভিয়াল সাবসেট বলবো, এই জন্য মানে এটা অবভিয়াস আমাদের কাছে। তারপর কি হতে পারে? 1 একটা সেট সাবসেট হতে পারে, 2 একটা সাবসেট হতে পারে, 3 একটা সাবসেট হতে পারে। আবার কি হতে পারে? 1 2 একটা হতে পারে, 1 3 একটা হতে পারে। তারপর কি হতে পারে? পুরো সেটটা নিজের একটা সাবসেট হতে পারে। আরেকটা কি হতে পারে? 2 3 ও তো হতে পারে। আর কি হতে পারে? 1 2 3 পুরোটা, যেটাকে আমি এ বলে নামও দিতে পারি, বা এ ও লিখতে পারি আমি। তাহলে মানে এটাই তো 1 2 3 ছিল, এখানে তো সেটাই। তাহলে কটা সাবসেট হলো? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা সাবসেট হলো। তাহলে এই যে সাবসেটের কালেকশন, এটাকেই আমরা বলি পাওয়ার সেট। কালেকশন অফ অল সাবসেট ইজ নোন অ্যাজ পাওয়ার সেট। তাহলে এই কালেকশনটা তো আমি পাওয়ার সেট বলছি, এই কালেকশনটাকে পাওয়ার সেট বলছি, খুব ভালো কথা। তো কতগুলো মেম্বার পেলাম আমরা? 1 2 3 4 5 6 7 8, 8টা মেম্বার পেলাম। এখানে কতগুলো ছিল মেম্বার? সেটে 3টে এলিমেন্ট ছিল। তো পাওয়ার সেটের মেম্বারের কার্ডিনালিটি কত হয় বলো তো সবসময়? 2 টু দি পাওয়ার দ্য মেম্বার অফ দ্য এলিমেন্ট। সাপোজ মেম্বার অফ দ্য সেট, অ্যাকচুয়ালি এলিমেন্টস নয়, মেম্বার অফ দ্য সেট 2 টু দি পাওয়ার এক্স। সাপোজ এখানে এক্স তো নয়, এখানে আমরা এ দিয়েছি, মানে 2 টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ এ, এভাবে আমরা লিখতে পারি। তো পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে যদি বলতে পারি, মানে ইজিলি বলতে পারবো আর কি। কিভাবে বলবো? যে 2 টু দি পাওয়ার এর কার্ডিনালিটি অফ, মানে 2 টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ এ তে 3টে মেম্বার আছে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3 এখানে, দ্যাট ইজ 8। দেখো 8টা মেম্বার হয়েছে পাওয়ার সেটে, 1 2 3 4 5 6 7 8, 8টা মেম্বার হয়েছে। তো এই যে কার্ডিনালিটি, মানে পাওয়ার সেটকে আমরা মাঝে মাঝে এইভাবে ডিফাইনও করে দিই, ওই জন্য যে 2 টু দি পাওয়ার এক্স সামথিং বলে ডিফাইনও করে দিই মাঝে মাঝে পাওয়ার সেটকে। বোঝা গেল? যে এইভাবে আমরা একটা পাওয়ার সেটকে ডিফাইনও করে দিতে পারি মাঝে মাঝে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা পাওয়ার সেটকে ডিফাইন করি। তো আচ্ছা, এরপরে তো পাওয়ার এগুলো আমরা কম বেশি কিন্তু ক্লাস 11-এ অলরেডি দেখেছি। তো আমি জাস্ট এই ক্লাসটা তোমাদের রিকল করার জন্যই আমি রেখেছি মেনলি। তো আমরা পুরোনো জিনিসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করব, মানে এগুলো থেকে, মানে এগুলো আমরা রিলেশনে ইউজ করতে হয় তো কিছু কিছু জিনিস, তো এগুলো আমাদের আরেকবার রিকল করে নেওয়ার দরকার আছে। তো সেই জন্য আমরা মেনলি এই জিনিসগুলো আরেকবার রিকল করার চেষ্টা করছি। কারণ এর থেকে আরও অনেক ডিটেলসে অনেক কিছু বলা যায়, যে নাম্বার অফ প্রপার সাবসেট কতগুলো রয়েছে। পাওয়ার এটা তো নর্মাল সাবসেট বের করলাম, যে টোটাল নাম্বার অফ সাবসেট কতগুলো রয়েছে, যে 2 টু দি পাওয়ার সামথিং এক্স।
প্রপার সাবসেট কতগুলো রয়েছে, তখন কি এই এর কেসটা আসবে না, তখন আমরা এর কেসটাকে বাদ দিতে হবে, আমাদের এর কেসটাকে তখন আমাদের বাদ দিতে হবে। তো এই মানে অনেক কিছু রয়েছে আর কি, তো আমরা আর অত ডিটেলস এটাই যাব না। তো এরপরে আমাদের কি যে ইউনিভার্সাল সেট বলে একটা সেট হয়, আমরা দেখেছি যে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটটা কি জিনিস? সেট মানেই তো কালেকশন, তো ইউনিভার্সাল সেটটাও একটা কালেকশন। ইউনিভার্সাল সেটটাও একটা কালেকশন। কাদের কালেকশন? কালেকশন অফ all the elements, collection of all the elements কোন এলিমেন্টস? অল দ্য এলিমেন্টস কি না, এবার আমাকে তো দেখতে হবে, মানে কালেকশন অফ অল দ্য এলিমেন্টস খুব ভালো কথা, মানে একটা কেস অনুযায়ী, মানে একটা আমার যে প্রবলেম দেওয়া আছে, যে কনটেক্সট দেওয়া আছে, স্পেসিফিক যে প্রবলেমটা আমাকে দেওয়া আছে, সেই কেসটা অনুযায়ী আমার কিরকম কালেকশন হচ্ছে সেটাকে দেখতে হবে। যে কালেকশন অফ অল এলিমেন্টস, অল দ্য এলিমেন্টস under discussions আমি একটু ডেফিনেশনটা লিখেই দিচ্ছি, মানে ডিসকাশনস অর বিইং considered within a specific problem or a context, within a specific problem or context। ব্যাপারটা ডেফিনেশনটা দেখো পড়লে একটু ভারী ভারী লাগতে পারে, যে ইউনিভার্সাল সেট কি না, এটা একটা কালেকশন, কালেকশন কার না, মানে সমস্ত এলিমেন্টসের একটা কালেকশন। কিরকম ক্ষেত্রে, মানে আমার বিভিন্ন মানে ক্ষেত্রে আমরা যেভাবে ডিসকাশনটা করছি, সাপোজ আমরা একটা সেট এ নিলাম, সাপোজ আমি একটা এ সেট নিলাম, এ সেটের মধ্যে আমি ধরো নিলাম 1 2 3 4 5 6 7 এরকম করে একটা নিলাম, আর এদিকে বি আর সি ধরো একটা সেট নিয়েছি 1 2 3, আর সি নিয়েছি ধরো 3 4 5, এই বি আর সি এর রেসপেক্টে আমার ইউনিভার্সাল সেটটা হচ্ছে এ। তো স্পেসিফিক কনটেক্সট আর প্রবলেমের ভিত্তিতে আমাকে বিচার করতে হবে যে আমার ইউনিভার্সাল সেটটা কোনটা। ইউনিভার্সাল সেট মানে আমার একটা বড় সেট, মানে তার থেকে বড় সেট আর নেই। এবার সেই বড় সেটটা ধরো, এবার আমি ধরো এরকম একটা সেট লিখছি, ধরো এ ইকুয়াল টু আমি লিখলাম ধরো সাপোজ 1 2 3 4 এরকম করে আপ টু করে 100 অবধি লিখলাম। তো এর ইউনিভার্সাল সেটটা তো আমি বলতেই পারি যে আমি কি বললাম, স্পেসিফিক প্রবলেম অর কনটেক্সট, যেটাকে আমরা কনসিডার করব উইথিন আ স্পেসিফিক প্রবলেম অর কনটেক্সট অনুযায়ী। তো আমি সেই এই যে এ সেটটা 1 2 3 4 5 করে আপ টু 100 অবধি নিয়েছি, তো এর ইউনিভার্সাল সেটটাকে আমি যদি ন্যাচারাল নাম্বার বলে দিই আমার কোনো ভুল নেই, আমি কোনো রেস্ট্রিকশন কিছু দিচ্ছি না। মানে আমি ধরো তোমার ধরো এই 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 রুমটার সেটটাকে তুমি কনসিডার করছো, এই রুমের মেম্বারগুলোকে কনসিডার করছো, তো এই রুমের মেম্বারগুলোর রেসপেক্টে তুমি যদি এই পাড়াটাকে ইউনিভার্সাল সেট বলে দাও, কেউ কিছু আটকাতে আসবে না। বা তুমি ধরো এই পার্টিকুলার এই বাড়িটাকে একটা বলছো, মানে সেট বলছো, বাড়ির মেম্বারটাকে একটা সেট বলছো, দিয়ে যদি বলে দাও যে হ্যাঁ আমার পুরো এলাকাটা একটা ইউনিভার্সাল সেট, কেউ আটকাতে আসবে না। তো আমাকে স্পেসিফিক একটা কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে যে হ্যাঁ
আমার ইউনিভার্সাল সেট কি হতে পারে, মানে কোন বড় সেটটার আন্ডারে ওই ছোট সেটগুলো যেতে পারে, ঠিক আছে, কোন বড় সেটটার আন্ডারে ওই ছোট সেটের কালেকশনটা যেতে পারে, সেই জিনিসটাকেই বোঝায় যে ইউনিভার্সাল সেট। বোঝা গেল ব্যাপারটা? তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। তো এর নোটেশনটা আমরা বেসিক্যালি দিই, ইউনিভার্সাল সেটের নোটেশনটা আমরা কখনো কখনো ইউ দিয়ে লিখি, কখনো কখনো ইউ দিয়ে বলি, বা কখনো কখনো ক্যাপিটাল এক্স দিয়ে বোঝায়, যে এক্স একটা বড় সেট, সেটাকে ক্যাপিটাল এক্স দিয়েও বলি মাঝে মাঝে। তো যেটা খুশি, তোমাদের যেটা মনে হয় সেটা লিখবে ইউনিভার্সাল সেট, ঠিক আছে? তো তুমি যদি এটার ইউনিভার্সাল সেট যদি জেডও বলে দাও, তাহলেও তোমাকে কেউ আটকাতে আসবে না, যে এই যে এই একটা বড় সেট দিয়েছেন 1 to 100, এটার ইউনিভার্সাল সেট জেড হতেই পারে স্পেসিফিক কনটেক্সটে, কোনো ব্যাপার নেই, কেন জেড একটা বড় পার্টিকুলার কালেকশন যার মধ্যে একটা ছোট কালেকশন ঢুকে গেছে অলরেডি। তো এইরকম ভাবে আমরা দেখি মোটামুটি এটা ইউনিভার্সাল সেটকে। তো আমরা ইউনিভার্সাল সেটটা বলার কোনো উদ্দেশ্য হচ্ছে আমি মেনলি কমপ্লিমেন্ট অফ সেটটা বলবো বলে। বেসিক্যালি ইউনিভার্সাল সেট তো তোমরা দেখেইছো অলরেডি, তো আমার দরকার হচ্ছে মেনলি কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ আ সেট। তো কমপ্লিমেন্ট অফ এ সেট কি জিনিস? কমপ্লিমেন্ট অফ এ সেট, অফ একটা এ দিতে পারো এখানে, অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট মানে কি জিনিস? মানে ধরো তুমি এই রুমে আছো, তুমি এই রুমের মেম্বার, রুমের এলিমেন্ট তুমি একটা সেট হিসাবে কনসিডার করা হচ্ছে তোমাকে। এবার এই রুমের সেট হিসাবে কনসিডার করা হচ্ছে তোমাকে, তো এবার এই রুমের বাইরে আমি এবার ইউনিভার্সাল সেটটাকে দেখছি, এই পুরো পাড়াটাকে আমি ইউনিভার্সাল সেট বলছি। তাহলে রুমের বাইরে তো অনেক এলিমেন্ট আছে, তারা কি, তারা তোমার এই রুমে নেই কিন্তু এই পাড়ার মধ্যে আছে। তাহলে এই পার্টিকুলার রুমের বাইরে যারা আছে আর অথচ পাড়ার মধ্যে আছে, তারা কি হয়ে গেল? রুমে থাকলো না, তার মানে কি রুমের বাইরে থাকলো, তার মানে কি রুমের কমপ্লিমেন্টে থাকলো। সেটাকেই বলছে কমপ্লিমেন্ট অফ দ্য সেট। মানে কমপ্লিমেন্ট অফ দ্য সেটকে লিখতে গেলে আমার আগে ইউনিভার্সাল সেটটা লাগবে। ধরো এক্স একটা এলিমেন্ট যে ইউতে আছে, এভাবে লেখো, এভাবে না লিখে লেখো এক্স such that x belongs to u, অবশ্যই, বাট কি না এক্সটা ইউতে আছে, ইউনিভার্সাল সেটে আছে। আচ্ছা আমি তোমাদেরকে যদি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে নিশ্চয়ই। ধরো এইটা একটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে? তো এইখানে আমি বলছি এখানে একটা ছোট্ট রুম, এটা ধরো পুরোটা পাড়া, এইটা ধরো একটা ছোট্ট রুম, ধরো এখানে সাপোজ এরকম করে বলছি, এটাই ধরো একটা এলিমেন্ট, সেটাকে আমি এক্স বলছি, এই রুমের এলিমেন্টটাকে এক্স বলছি, আর রুমটাকে ধরো এ বলছি, আর পুরো পাড়াটাকে ইউ বলছি। তাহলে এই এক্সটা এই এলিমেন্টটা ধরো এই রুমে আছে, ধরো একটু দেখো এই জায়গাটা একটু ভুল বলেছি আমি, দেখো ধরো এটা একটা রুম, ধরো এই রুমের মধ্যে ধরো সামথিং কিছু মেম্বার আছে, আর এক্স ধর একটা এলিমেন্ট যে রুমের বাইরে আছে কিন্তু ও পাড়ার মধ্যে আছে। তার মানে কি এক্সটা অবশ্যই ইউ এ আছে, বাট এক্সটা এই পার্টিকুলার রুমটাকে যদি আমি এ বলি, এক্স নট বিলংস টু দিস এ। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা কমপ্লিমেন্ট বলছি। মানে এক্স একটা মানে এক্স ধর একটা এলিমেন্ট, সেই রুমটাতে নেই কিন্তু রুমের বাইরে আছে, অথচ এই পাড়ার মধ্যে আছে। তার মানে কি রুমের কমপ্লিমেন্টে থাকলো,
মানে এ এ যদি এই রুমটা হয় তাহলে এর বাইরে থাকলো অথচ পাড়ার মধ্যে থাকলো, তার মানে এই ইউনিভার্সাল সেটে থাকলো বাট এই রুমের মধ্যে থাকলো না। ক্লিয়ার? এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট অফ আ সেট, রাইট? তাহলে এই কমপ্লিমেন্ট ব্যাপারটা বলার দরকার হলো কেন না, কমপ্লিমেন্ট আমাদের জানা দরকার কেননা এই পার্টিকুলার কিছু সেট আমাদের কনসিডার করতে হয় যে সেটটা আমার বড় সেটের একটা এলিমেন্ট বটে কিন্তু আমার ছোট সেটের এলিমেন্ট নাও হতে পারে, সে তখন ওটা বলা হয় যে হ্যাঁ ওটা ওই ওর বাইরে কমপ্লিমেন্টে আছে। আমরা আমরা যখন এরকম বলি যে রিয়েল নাম্বারের ব্যাপার বলি, যখন রিয়েল নাম্বার বলি কি, যখন বলি র্যাশনাল আর ইরেশনাল, ইরেশনাল গুলোকে যখন বলি আমরা র্যাশনাল বলি তো ঠিক আছে, ইরেশনাল গুলোকে যখন বলি, র্যাশনাল গুলোকে দেখো কিউ বলি আর ইরেশনাল গুলোকে কি বলি, কিউ কমপ্লিমেন্ট বলি না। ইরেশনাল গুলোকে কি বলি, কিউ কমপ্লিমেন্ট বলি না। মানে কিউ কমপ্লিমেন্ট কেন বলি, যে আমরা র্যাশনাল ছাড়া আমাদের যা এলিমেন্ট আছে সেগুলোই হচ্ছে ইরেশনাল, তাই জন্য বলি কিউ কমপ্লিমেন্ট। আমার তো এইটা হচ্ছে রিয়েল লাইন, এরা তো রিয়েল লাইনে সব গিজ 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 করছে নাম্বারগুলো, তো এই নাম্বারগুলো তো গিজ 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 করছে নিজেদের মধ্যে, তা এরা এরা নিজেদের মধ্যে একদম পুরো ডেন্স হয়ে থাকে, একদম গিজ 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 করে। তা এখন র্যাশনালগুলো বাদ দিয়ে দিই যদি, তাহলে র্যাশনালের কমপ্লিমেন্টগুলোই পড়ে থাকবে। রিয়েল লাইনটা তো পুরো বড় জিনিসটা, আর তো এই পুরো বড় লাইনটা, তার মধ্যে যদি আমি কিউগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, কিউ কমপ্লিমেন্টই পড়ে থাকবে শুধু। সেই জন্য এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে দেখাই। তো মানে যদি বলি আমরা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্টে আছে, তার মানে কি বুঝে যাব যে এক্সটা আমার এতে নেই, এক্স নট বিলংস টু এ, বাট এক্স এর ইউনিভার্সাল সেট যেটা সেখানে আছে, এক্স বিলংস টু ইউ বা ক্যাপিটাল এক্স যা বলবা সেটাতে আছে, রাইট? তো এই বেসিক ডেফিনেশন গুলো আমরা অলরেডি দেখে এসেছি। তো কমপ্লিমেন্ট যেমন দেখেছি, আমরা আরেকটা জিনিসও দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে কি? ডিসজয়েন্ট সেট ডিসজয়েন্ট সেটকে যদি আমি একটু এক্সাম্পল দিই, ধরো এ একটা সেট 1 2 3 4 আর বি একটা সেট 5 6 7 8। এবার এ আর বি এর যদি আমি ইন্টারসেকশন করি, আচ্ছা ইন্টারসেকশনের ডেফিনেশনটা তো বোধহয় এখনো জানো না নাকি? না অলরেডি পড়েই এসেছো, তো আগে হয়তো পড়েছো, আমি একবার বলবো যে দেখো আমি ইন্টারসেকশন কথাটাকে যদি উইথড্র করে নিই, আমি ইন্টারসেকশন বলছি না, দেখো এ আর বি এর মধ্যে কি কোনো, এ আর বি এর মধ্যে যদি আমি কমন খুঁজতে যাই, কোনো কমন কি আছে? নেই তো না, তো সেটা হচ্ছে 5। মানে এ আর বি এর মধ্যে কোনো কমন তো কিছু নেই, দেখো দুটো সেপারেট। ধরো এই পাড়াটা, এবার এই পাড়ার মধ্যে এইখানে একটা বাড়ি আর ওইখানে একটা বাড়ি, তো এই বাড়িতে কিছু মেম্বার আছে, ওই বাড়িতে কিছু মেম্বার আছে, এদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? নেই। তাই জন্য এই বাড়ির সেটটা আর ওই বাড়ির সেটটা দুটো ডিসজয়েন্ট সেট, যাদের ইন্টারসেকশনে কেউ থাকেই না, কমন কেউ নেই। বোঝা গেছে? তাহলে এই সেটগুলোকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। তো এছাড়া আমরা কিছু সেটের অপারেশন দেখেছিলাম। কি কি সেটের অপারেশন দেখেছিলাম? অপারেশনস অফ আ সেট, আমরা সেটের কিছু অপারেশন দেখেছিলাম। কি রকম সেটের অপারেশন কি কি দেখেছিলাম? 1 নাম্বার দেখেছিলাম ইউনিয়ন। 2 নাম্বার কি রকম দেখেছিলাম? 2 নাম্বার অপারেশন দেখেছিলাম ইন্টারসেকশন। 3 নাম্বার অপারেশন কি দেখেছিলাম? ডিফারেন্স অফ আ সেট। তাহলে এইরকম কিছু অপারেশন আমরা সেটের ক্ষেত্রে দেখেছিলাম। ইউনিয়ন একটা অপারেশন সেটের মধ্যে দেখেছিলাম। তাহলে এ একটা সেট আর বি একটা সেট, এ একটা সেট ধরো দেখেছিলাম, এ একটা সেট আর একটা সেট দেখেছিলাম ইউনিয়ন বি। কি হচ্ছে?
এ একটা সেট দেখেছিলাম ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? মানে এক্স যদি একটা এলিমেন্ট হয়, তো এ ইউনিয়ন বিতে আছে মানে কি? আচ্ছা, আমি আগে ডেফিনেশন বলার আগে ছবি দেখায়। মানে ধরো এই রকম একটা যদি আমার ইউনিভার্সাল সেট হয়, ধরো এটা এ, এটা বি, এ আর বি, তাহলে এ ইউনিয়ন বিতে থাকা মানে যে কোনো একটা জায়গায় লাই করলেই আমি বলতে পারবো, মানে এই পুরো জিনিসটাকেই, ব্যাপারটাকে বোঝায় যে এ ইউনিয়ন বি এর পোর্শন মানে কি, এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে। এই পুরো এলাকাটাকে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি মানে। আমি 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 পুরো পোর্শনটাকে বোঝাতে চাইছি, ঠিক? তো এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি, রাইট? তো এ ইউনিয়ন বি বলতে আমার পুরো জায়গাটাকে বোঝাচ্ছে, রাইট? তো আমি তাহলে এই ইউনিয়নকে তাহলে ডিফাইন করব কিভাবে? এ ইউনিয়ন বিটা ডিফাইন করব কিভাবে? ইউনিয়ন বিটা ডিফাইন করব কিভাবে? আমি নেক্সট পেজে তাহলে ডিফাইন করি এ ইউনিয়ন বি, এটাকে আমরা ডিফাইন করব কিভাবে? আমরা ডিফাইন করব এভাবে যে এক্স একটা এলিমেন্ট ইউনিয়নে আছে, মানে এক্স আইদার এ তে আছে অর এক্স বিলংস টু বি তে আছে, রাইট? হয় এক্সটা এ তে আছে অর এক্সটা বি তে আছে, ঠিক? যদি আমি বলতাম ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি যদি বলতাম, তাহলে আমার কি হতো? তাহলে আমার এই মাঝের কমন পোর্শনটুকু হতো শুধু, এই মাঝের কমন পোর্শনটুকু আমার শুধু থাকতো, এটা এ, এটা বি। তাহলে এই মাঝের কমন পোর্শনটুকু এ ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি এর ডেফিনেশন ঠিক নয়, এটাকে আর কি মানে সিম্বলিক্যালি নোটেশনালি দেখানোর চেষ্টা করছি। এ ইন্টারসেকশন বি মানে কি? ধরো এক্স একটা এলিমেন্ট, এক্স একটা এলিমেন্ট, তার মানে কি এক্স আইদার এতে থাকতে হয় এক্স এ অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে এ এক্স এ এবং বি এর কমন সেকশনে আছে, মানে এক্স এ তেও থাকতে বাধ্য এবং বি তেও থাকতে বাধ্য। এরকম একমাত্র কমন সেকশন কোন জায়গাটা? এই জায়গাটাকেই বোঝাচ্ছে। আর ইউনিয়ন মানে কি? আমার পুরো সেকশনটা, মানে পুরো জায়গাটাই আমার ইউনিয়ন এখানে। তো আমি তাহলে বলতে পারি এক্স এ আর বি এর একটা যেখানে খুশি এরকম থাকবে, তাই জন্য এক্স এতে থাকতে পারে অর এক্স বি, কোনো ব্যাপার নেই। কিন্তু ইন্টারসেকশন মানে কি? আমার জাস্ট ওই কমন পোর্শনটুকুতেই থাকবে। তাই জন্য ডেফিনেশনটা এইভাবে দেখানো হয় যে এ ইউনিয়ন বি মানে এক্স আইদার এতে আছে অর বিতে আছে, যে কোনো জায়গায় আছে, কোনো ফারাক পড়ে না। ইউনিয়ন হচ্ছে আমার পুরো পোর্শনটা, কিন্তু ইন্টারসেকশন মানে জাস্ট আমার কমন পোর্শনটুকু, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্স মানে কি তাহলে? আমি আরেকটা জিনিস বলেছিলাম, ডিফারেন্স। মানে এ মাইনাস বি সাপোজ যদি আমি বলতে চাই, তার মানে এ মাইনাস বি অর্থাৎ কি বলে? যে এক্স একটা এলিমেন্ট যে এ তে আছে বাট এক্স নট বিলংস টু বি। মানে এর যদি আমি ছবিটা দেখি ভালো করে, তাহলে কিরকম বলতে পারবো? এতে আছে বাট এক্স নট বিলংস টু বি। এর যদি ছবিটা আমি দেখি তাহলে কিরকম দেখবো? তো ছবিটা আমার দেখা দরকার। মানে ডিফারেন্সকে আমি কিভাবে দেখবো? তাহলে এ, ধরো আমি এটা একটা ইউনিভার্সাল সেট ইউ, তো এবার আমি এ মাইনাস বি কে ডিফাইন করছি। মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ মাইনাস বি এর পোর্শন কোনটা হবে?
এ মাইনাস বি এর পোর্শন আমার এইটুকু হবে না? মানে সে এ তে আছে বাট কোনো অংশে বি এর কোনো অংশে নেই। মানে এ মাইনাস বি কে যদি আমি একটু দেখাই তাহলে কি হবে, যে এক্স একটা এলিমেন্ট যদি হয় সে এ তে আছে বাট বি এর কোনো অংশেই নেই, ইন্টারসেকশনের অংশেও চলে এলো, সে এর অংশে আসছে বটে কিন্তু সে তো বি এর অংশেও থেকে যাচ্ছে, সেটা থাকা যাবে না, আমাকে পুরো বি এর অংশকে ছাড়তে হবে, সেই জন্য এক্স নট বিলংস টু বি। বোঝা গেল? তাহলে এই ছিল এটা আমার ডিফারেন্স। তাহলে এগুলো হচ্ছে বেসিক সেটের অপারেশন, এগুলো আমরা আগের ক্লাসেই পড়েছিলাম, আগের ক্লাস 11-এই দেখেছিলাম যে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স। এবার রিলেশনে যখন ঢুকবো আলটিমেট আমরা প্রোডাক্ট হিসাবে ঢুকবো, তো সেটা আসছি আমরা কিছুক্ষণের মধ্যে রিলেশনে ঢোকার চেষ্টা করছি। তো আমরা এটা ছিল আমাদের ডিফারেন্স। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অলরেডি দেখেছিলাম মনে হয়, ডি মর্গানস ল। এটা আমরা দেখেছিলাম মনে হয়, ডি মর্গানস ল। তো ডি মর্গানস ল কি বলে? ডি মর্গানস ল বলে যে এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি আসবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর কি না, এ ইন্টারসেকশন বি তার যদি কমপ্লিমেন্ট করি আমার কি আসবে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই ছিল আমাদের ডি মর্গানস ল। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টুলস, যেটা আমাদের পরে কাজে লাগে। তো এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার, তাই আমি তোমাদের জাস্ট রিকল করিয়ে দিলাম যে এটাকে আমাদের ডি মর্গানস ল বলে। এটা আমার পার্টিকুলার এখানে আমরা এ আর বি দুটো সেটের জন্য করেছি, এমন নয় যে দুটো সেটের জন্যই এটা অ্যাপ্লিকেবল। আমি যদি এন খানা সেট নিয়ে তাদের মধ্যে ডি মর্গানস ল অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটাও তো এন খানা সেটের জন্যই এটা অ্যাপ্লাই করা যেতে পারে। তো এটা নিয়ে এটা আমাদের একটা টুলস হিসাবে ব্যবহার করা হবে। তো এই ছিল আমাদের ডি মর্গানস ল। তো এই ছিল আমাদের বেসিক্যালি সেটের প্রি রিকুইজিশনস। আমরা বেসিক্যালি সেটের যেসব অপারেশন, সেট কি, সেটের টাইপস, তারপর সেট কিভাবে একটা সেট আর একটা সেটের সাবসেট হয়, এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা সবাই মোটামুটি দেখেইছিলাম। আমি জাস্ট তাও একটা রিকল করার চেষ্টা করলাম পুরোনো জিনিসগুলো। তো আমরা এবার বেসিক্যালি এর পরের ক্লাস থেকে আমরা রিলেশনে ঢোকার চেষ্টা করব, যে কিভাবে একটা সেট, দুটো সেটের প্রোডাক্ট থেকে আস্তে আস্তে কিভাবে রিলেশন। আমরা এতদিন কি করেছিলাম, যে সেটের ইউনিয়ন ডিফাইন করেছিলাম, ইন্টারসেকশন ডিফাইন করলাম, ডিফারেন্স ডিফাইন করলাম। এবার আমরা সেটের আস্তে আস্তে প্রোডাক্টটা কি হয় সেটা দেখার চেষ্টা করব। তো সেইখান থেকে আমরা রিলেশনে এন্ট্রি করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো নেক্সট ক্লাস আমাদের রিলেশন শুরু করব নেক্সট ক্লাসে।